সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লোকাল পলিটিক্সে। লোকাল পলিটিক্স একটি রাজনৈতিক আলাপচারিত অনুষ্ঠান। এখানে আমরা কথা বলি স্থানীয় রাজনীতির নানান দিক নিয়ে এবং সঙ্গত কারণেই যেই সব রাজনীতিবিদরা স্থানীয় পর্যায়ে রাজনীতি করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন চেয়ে এলাকায় জনসংযোগ চালাচ্ছেন এমন রাজনীতিবিদদের সাথে কথা বলি। আপনাদের সাথে আছে আমি মাহবুব জুয়েল। আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। উনি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যেটি একটি সংগঠন আছে সেটি সভাপতি, এবং উনি চট্টগ্রাম ১ মিরেশ্বরাই অঞ্চল নিয়ে যেই নির্বাচনী এলাকাটি গঠিত সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমার ডান পাশে আরেকজন অতিথি আছেন, উনি ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসাবে আছেন। এছাড়া উনি জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং উনিও বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং ঢাকা ১৭ যে নির্বাচনী এলাকাটি আছে সেখান থেকে উনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি লোকাল পলিটিক্সে। প্রথমেই আমি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ হারুন রশিদ ভূঁইয়া, আপনার কাছে আপনার সংক্ষিপ্ত রাজনৈতিক পরিচয়। আপনি তো একজন এয়ারফোর্সের সদস্য ছিলেন, সেখান থেকে আপনার রাজনীতিতে আসা, এই বিষয়ে একটু বলবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করেছি ১০ বছর, প্রশিক্ষণ সময়টা ছাড়া। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ৯৬ সালে ক্ষমতায় আসে তখন আমার উপর রাজনৈতিকভাবে ভীষণ চাপ সৃষ্টি করা হয়। আমাকে এমনও বলা হয় যে হয় চাকরি ছেড়ে দেন অথবা আপনাকে কোর্ট মার্শাল করে আপনাকে জেলে পাঠানো হবে। তো সে কারণে ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে আমি বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর নিই। আপনি বিএনপি পন্থী অথবা বিএনপি মনা হওয়ার কারণে? আমি বিএনপি পন্থী এবং আমি বিএনপি রাজনীতি পছন্দ করতাম এবং বেগম খালেদা জিয়ার আমি কন্ডাক্টিং অফিসার ছিলাম। যখন আমাদের যশোর ঘাটিতে গ্রাজুয়েশন প্যারেড হয় ওখানে ওনার কন্ডাক্টিং অফিসার ছিল। ওই যোগসূত্র ধরেই আপনাকে বিএনপি হিসেবে চিহ্নিত করা এবং চাপ সৃষ্টি করা হতো। তাছাড়া বিএনপি পরিবার, আমরা মানে পারিবারিকভাবে বিএনপির প্রতি একটু অনুরক্ত। তারপর আমি বিভিন্ন সেক্টরে চাকরি করি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমি চাকরি করি এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু পাশাপাশি আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে চাকরি করে কিংবা ব্যবসা করে রাজনীতি করা আর সরাসরি সারাক্ষণ রাজনীতি করার মধ্যে একটা পার্থক্য আছে। তখন আমি সিদ্ধান্ত নিই ২০১৬ সালে যে না, আমি সরাসরি সরাসরি রাজনীতি যুক্ত হলেন। ২০১৬ সালে আমি সরাসরি বিএনপি সদস্য হই এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই। তারপর থেকে আজ পর্যন্ত কৃষক দলের সাথে আপনি সহ সাধারণ সম্পাদক হিসেবে ২০২২ সালে আমাকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়। ফখরুল আলম ভাই, আপনার নাম জানার পরে আমি একটু গুগলে সার্চ করলাম, তো আপনার নামে প্রথমেই আমি দেখলাম যে আপনাকে ২০২২ সালে আটক করা হলো বিএনপি। তো ওই থেকে মানে বুঝলাম যে আপনি ব্যাপক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনি একটু বলবেন আপনার রাজনীতি, আপনার নিপীড়ন কীভাবে হয়েছে? আমার রাজনীতি হাতে করি ছাত্রদল দিয়েই শুরু। জি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার সেক্রেটারি ছিলাম, সংসদে নির্বাচিত দিয়েছিলাম। জি, এরপরে ছাত্র রাজনীতির পরিক্রমা শেষে আমাদের যখন পড়ালেখাও শেষ হয়ে যায় তখন আমি পর্যায়ক্রমে পেশাজীবী রাজনীতির দিকেই আমি ঝুঁকে পড়ি এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল তাদের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলাম অনেকদিন। এই হিসেবে কি মানে জাতীয় রাজনীতিতে শুরু তাঁতি দলের সহ দপ্তর সম্পাদক থেকেই? যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলাম না, এর আগে আমি জ্যাটিভের সভাপতি হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগেও আমি জ্যাটিভের সভাপতি হই এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এই সদস্য হই। তারপরে পর্যায়ক্রমে এই যে লাস্ট যে কাউন্সিল, সেই কাউন্সিলেও আমি সভাপতি নির্বাচিত হই জ্যাটিভে। এরপরে আমি চট্টগ্রামে যে মিরেশ্বরাই উপজেলা বিএনপির সদস্য এবং আমি আমার ইউনিয়ন বিএনপিরও সিনিয়র সদস্য এবং আমাদের যে উত্তর জেলা কমিটি, এটা তো বর্তমানে হেলটা পাচ্ছে, ওটাতেও আমার একটা ভালো মূল্যায়ন হবে ইনশাল্লাহ। মানে আপনি কেন্দ্র, চট্টগ্রাম শহর এবং এলাকা সব রাজনৈতিক কমিটি, যেটা সব রাজনীতির সাথে আপনি যুক্ত আছেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তো আমি আগামী নির্বাচন আমাদের দরজায় করানো আসছে, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে। এই নির্বাচনে আপনারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচনে
মনোনয়ন প্রত্যাশী, আপনি ঢাকা 17 একটি ভিআইপি আসন, ঢাকা 17 আসনকে বলা হয় ঢাকার উন্নত, আমরা যে এখন যে এলাকাটিতে আছি ঢাকা 17 অন্তর্ভুক্ত। কি অবস্থা, কি আপনার এলাকার মানুষের চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে, আপনার চিন্তা ভাবনা কি এলাকার মানুষকে নিয়ে? ধন্যবাদ। ঢাকা 17 আসনটি বাংলাদেশের সবচেয়ে বেশি থানা নিয়ে গঠিত। 4টি থানা, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান। তাছাড়া 4টি বিশেষ অঞ্চল আছে, যেমন বারিধারা ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বনানী ডিওএইচএস এবং নিকেতন, বনানী, গুলশান এবং বারিধারা আবাসিক এলাকা। এই ঢাকা 17 আসনে সর্বোচ্চ 28 তলা ভবনের পাশাপাশি 7 তলা বস্তি মানুষ বাস করে। আবার উত্তরে বাউনিয়ার অনেকগুলো বস্তি এখানে ভিতরে আছে। জসিমউদ্দিন থেকে দক্ষিণে জাহাঙ্গীর গেট, আবার কুড়িল থেকে আরম্ভ করে একেবারে সাগুপ্তা পার হয়ে যেখানে আমাদের নামাপাড়া অঞ্চল, যেটা ভাসানটেকের পরে, সেই পর্যন্ত বিস্তৃত একটা এলাকা। তো এইখানে মানে একদম সমাজের নিচ থেকে উপর সর্বস্তরের মানুষ পাশে অতি নিম্নয়ের মানুষের বাস এই একটি মাত্র আসনে, আর অন্য কোনো আসনে এত ভেরিয়েশন নেই। তো আমি চেষ্টা করেছি গত 4-5 বছরে, যেহেতু আমার একটা মানসিক ইচ্ছা ছিল যে আমি এক সময় সুযোগ পেলে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার চেষ্টা করব, গত 4-5 বছর আমি দলের হয়ে এই যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি এবং জাতীয়তাবাদী কৃষক দলের যে থানা পর্যায়ের যেই গার্ডিয়ান নিয়োগ করা হয়, সেখানে আমাকে ক্যান্টনমেন্ট এলাকা, কাফরুল থানা, বনানী থানা ইত্যাদি থানার দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই কারণে আমি ওই এলাকার মানুষের সাথে সম্পৃক্ত ছিলাম। আপনি গত 4-5 বছর ধরে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত আছেন, আপনি দাবি করলেন। ফখরুল ভাই, আপনি কি বলবেন, আপনার এলাকার মানুষের সাথে আপনার সম্পৃক্ততা, স্থানীয় মানুষের সাথে আপনার সম্পৃক্ততা কতটা, তাদের কাছে আপনি কতটা গিয়েছেন? ওই যে বললাম, আমি তো ছাত্রদল থেকেই এলাকায় রাজনীতি করি, তখন থেকেই এলাকার মানুষের সাথে আমার যোগাযোগ, যাতায়াত, আর এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে আমার অলয় যোগাযোগ ছিল। আওয়ামী আমলে যখন আমরা এলাকায় প্রকাশ্যে তেমন কর্মসূচি করতে পারতাম না, তখনও মিরসরাইতে আমরা অনেক কাজ করেছি, জনগণের পাশে থেকেছি। তখন তো একটাই কাজ ছিল, জনগণকে স্বৈরাচার মুক্ত করা। ওই কাজটা আমরা সফলভাবেই করেছি। আচ্ছা, আপনি একটু বলেন, আপনি তো প্রফেশনাল সংগঠন, টেক্সট ইঞ্জিনিয়ারদের সংগঠনের সভাপতি, এই দৃষ্টিকোণ থেকে প্রফেশনাল যারা আছে এদের জন্য আপনার পরিকল্পনা কি, এদের জন্য আপনি কি করতে চান? মিরসরাইটা আসলে এখন আপনি জানেন এই সবচেয়ে বড় জোন, শিল্প জোন, এটা মিরসরাই। তো এটা এখন প্রফেশনালদের জন্য একটা এলাকা হয়ে গেছে। তো ওই জন্য সেখানে এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য, শ্রমিক শ্রেণী যারা আছে তাদের এখনও কর্মসংস্থানের জন্য আমরা কাজ করছি, অনেকে কাজ করছে, অনেকে যাতে কাজের সুযোগ হয় সেই জন্য সেখানে আরও যাতে কারখানা স্থাপন করা যায়, ব্যবসা বেজা, এদের যারা নির্বাহী দায়িত্বে তাদের সাথে আমি প্রায় মিটিং করি, আরও কি করা যায়, তারাও পরামর্শ দেন, আমিও পরামর্শ দিই। কিন্তু ওখানে দক্ষ জনবল সৃষ্টি করার জন্য যথেষ্ট যদি স্থানীয়ভাবে না থাকে, তাহলে বাইরে থেকে এসে ওখানে শিল্পগুলো রাইজ করা বা টিকে থাকাটা, সাস্টেন করা কষ্টকর হবে। সেই জন্য সেখানে ইতিমধ্যে জোনের মধ্যেই একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে। এটা সরকারিভাবে টেন্ডারও হয়ে গেছে, এটা হবে। আবার একটা ভোকেশনাল ছিল যেটা মিরসরাইতে, বর্তমানে এটা লক্ষ্মীপুর স্থানান্তর করা হয়েছে, সেটা আবার নিয়ে আসার জন্য চেষ্টা করছে, অথবা আরেকটা যাতে ওখানে হয়। আর আপনি জানেন যে জোরারগঞ্জ, যেটা চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হচ্ছে জোরারগঞ্জ আমাদের মিরসরাইতে, সেটাকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা আওয়ামী লীগ আমল থেকেই চেষ্টা করতেছি। তো এখন আমি আরও কাজ করার সুযোগ যেহেতু পেয়েছি, মন্ত্রণালয়গুলোতে আমি যাই, এগুলো নিয়ে আমি ওতপ্রোতভাবেই লেগে আছি। এই কারিগরিভাবে যদি দক্ষ হয় মিরসরাইয়ের মানুষগুলা, তাহলে মিরসরাইয়ের মানুষগুলা এই জোনের কাজে লাগবে। মানে প্রফেশনালদের উন্নয়ন, দক্ষতা উন্নয়নে আপনি কাজ করছেন। আনোয়ার রশিদ ভাই, আপনার কাছে একটু প্রশ্ন। আপনি তো ফ্লাইট লেফটেন্যান্ট বিমান বাহিনীর সাথে ছিলেন, এখন আপনার যে আসনটি থেকে নির্বাচন করতে চান, এই এলাকায় এই বিমান বাহিনী, অন্যান্য বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক লোকবল অনেক রয়েছে, এদের নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, আপনি যদি নির্বাচিত হতে পারেন? জি, অবশ্যই আছে। দেখুন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। আমি একবারই বলেছি, অতি ধনী শ্রেণীর পাশাপাশি অতি নিম্নয়ের মানুষ আছে, সামরিক বাহিনীর মানুষ আছে। আর এই আসনটিতে
বিদেশি নাগরিকরা বাস করে অনেক সংখ্যক, কারণ এখানে দূতাবাসগুলোর পাশাপাশি কূটনৈতিক পাড়া, তাছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন দাতা বা দাতব্য সংস্থার যেই অফিসগুলো সেগুলো এখানে আছে। সুতরাং এই এলাকায় গরিব মানুষগুলো যেমন যারা বস্তিতে থাকে, আমি আপনার জ্ঞাতার্থে একটু বলে রাখি, আমি আমার প্রচারণা চলাকালে আমি বলে এসেছি বস্তিগুলোতে যে বস্তি নাম সাততলা বস্তি, মানে ঢাকা শহরের সাততলা, কোরাইল এবং কোরাইল বস্তি, ঢাকা শহর সবচেয়ে বড় একটি বস্তি আপনার এলাকায়, ভাসানটেক এলাকায় কিছু বস্তি আছে। হ্যাঁ, তো এই বস্তিগুলোকে আমি বলেছি যে আপনারা যদি আপনাদের সেবায় আমি নিয়োজিত হতে পারি, আপনাদের পাশে যদি আমি দাঁড়াবার সুযোগ পাই, আপনাদের প্রতিনিধিত্ব করার যদি আমি সুযোগ পাই, সেক্ষেত্রে বস্তির নামটি আমি পরিবর্তন করে বসতি রাখবো, কারণ বসতিতে রূপান্তরিত করব। কারণ বস্তিবাসী কখনো সমাজের বোঝা না, বস্তিবাসী সমাজের সম্পদ, তাদেরকে কাজে লাগাতে পারলে কিন্তু তারা সম্পদে পরিণত হবে। সুতরাং তারা এটা সাদরে গ্রহণ করেছে এবং তারা বলেছে আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। তো এই বসতির মানুষগুলোকে দেখুন, ওখানে স্যানিটেশনের অভাব আছে, ওখানে শিক্ষার অভাব আছে, ওখানে কারিগরি শিক্ষার অভাব আছে, ওখানে মাদকের একটা বিস্তৃতি আছে। তো এই জিনিসগুলোতে হাত দিতে হবে। ভাসানটেকে বড় একটা জনগোষ্ঠী আছে আপনাদের অবসরপ্রাপ্তরা, জি, এরাও কিন্তু এই এলাকায় বসবাস করে। ভাসানটেক মাটিকাটা এলাকায় এখানে সামরিক বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা বেশি, তাদের অনেক অসুবিধা আছে। তাদের নিয়ে তাদের পরিকল্পনাটার মধ্যে অন্যতম হইল, আমরা সরকারের কাছে, আমি যদি নির্বাচিত হই বা আমি যদি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাই, সরকারের কাছে প্রথম যে আমাদের একটা দাবি থাকবে, আমার দাবি থাকবে, সেটা হলো যে আমাদের রিজার্ভ ফোর্সে আমাদের প্রত্যেকটা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লোককে নিয়োগ করতে হবে এবং তাদেরকে একটা মাসিক ভাতা দিতে হবে। সুতরাং তারা মৃত্যুর আগ পর্যন্ত রিজার্ভ ফোর্সের সদস্য থাকবেন এবং যতদিন শারীরিকভাবে সুস্থ থাকবেন ততদিন তারা দেশের প্রয়োজনে, জরুরি প্রয়োজনে, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে তারা যেন ভূমিকা রাখতে পারে। 2 নম্বর হলো, সামরিক বাহিনীর সদস্যরা এখন রেশন পাচ্ছে অত্যন্ত কম। তাদের রেশনের পরিমাণ বৃদ্ধি করা, রেশনের পরিমাণ না, রেশন পাচ্ছে ঠিক আছে, কিন্তু রেশন ভাতা যেটা পাচ্ছে অবসরপ্রাপ্ত যারা, ভাতা বৃদ্ধি করা, ভাতাটা একেবারে নগণ্য, অন্য কোনো বাহিনীতে এত কম নাই। সেটা অন্তত 3 থেকে 4 গুণ বাড়াইতে হবে এবং এটা অত্যন্ত যৌক্তিক। এটা নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যেই। আমি রাওয়ার নির্বাচিত ইসি সদস্য, সেখানেও আমরা এটা নিয়ে কাজ করছি। আজকেও এটা নিয়ে আমার একটা কথা বলার সুযোগ আছে, এক জায়গায় কথা বলবো। তো এইটাতে আমরা হাত দিব। তাছাড়া সামরিক বাহিনীর যে অঞ্চলটা ঢাকা সেনানিবাস, ওখানে গরিব মানুষ খুব কমই আছে, মানে বস্তিগুলো ছাড়া, কিন্তু তাদের সাধারণ যে মানুষ আসে এদের নিয়ে আপনার পরিকল্পনা কি? আসছি ওখানে। সামরিক বাহিনীর এই যে ট্যালেন্টেড ছেলে মেয়েগুলো আছে, কারণ তারা একটা ভালো পরিবেশে থেকে পড়ালেখা করছে, তারা বুদ্ধিভিত্তিক কোনো কাজে যোগ দিতে পারছে না, বিকজ তাদেরকে কেউ এভাবে প্যাট্রোনাইজ করে না। আমি যদি নির্বাচিত হই কিংবা আমি যদি তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাই, তাদেরকে সেই সুযোগটা আমি করে দিতে চাই। আর এই যে বসতি এলাকা, যেটা আমি আর বস্তি বলবোই না, বসতি এলাকায় যেমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব, আমরা মোবাইল মেডিকেল সেন্টার তৈরি করব, ওখানে আমরা ড্রেনেজ সিস্টেমের উন্নত করব, আমরা স্কুল স্থাপন করব, আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করব, আমরা নারী শিক্ষা করব, সাধারণ জনগোষ্ঠীর উন্নয়নে অনেক ধরনের পরিকল্পনা আছে এবং নিরাপত্তা, বিশেষ করে নিরাপত্তা। এবং এবার একটু আপনি আপনার পরিকল্পনা, আপনার এলাকার সাধারণ জনগণ, তরুণ, এবার যারা অনেক সংখ্যক ভোটার তরুণ, এদের নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি যদি নির্বাচিত হতে পারেন এই এলাকা থেকে, চট্টগ্রাম 1 থেকে? আমার এলাকায় ওই যে বললাম কর্মসংস্থান, মিরসরাইতে ইতিমধ্যে অনেক শিক্ষিত বেকার সৃষ্টি হয়েছে, সেগুলোর জন্য কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার উপর আমরা জোর দিচ্ছি এবং শিক্ষকদের, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ব্যাপক একটা বৈষম্য আছে। আমরা যদি জনগণের সরকার, অর্থাৎ জনগণের রায় নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে শিক্ষকদের জীবনমান, তাদের যে বেতন কাঠামো, এগুলা উন্নত করার আমাদের চিন্তাভাবনা আছে। শিক্ষা কাঠামো এবং শিক্ষার যে প্রতিষ্ঠানের অবকাঠামোগত আমার এলাকায় খুবই দুর্বল। আপনি এটা আপনার এলাকার আরেকটা জিনিস আমরা জানি, আপনাদের মহাসড়কের একটা বড় অংশ আপনার এলাকায়, মহাসড়ক রাস্তাঘাটের অবস্থা অনেক করুন, অনেক জায়গায় মহাসড়কের অবস্থা তারপরে তুলনামূলক, যে কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় অনেক। কিন্তু এই আমাদের যে লিঙ্ক রোডগুলা, মহাসড়ক থেকে জনপদে যে রোডগুলো চলে গেছে বিভিন্ন বাজার অভিমুখে, এই প্রত্যেকটা লিঙ্ক রোড আপনি যতই যাবেন একেবারেই দুরবস্থা। আমি তো গণসংযোগ করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড যাই, দেখেছি প্রত্যেকটা রাস্তায় এখনই করা লাগে,
এবং আমি অনেক এলাকায় কথাও দিয়ে এসেছি, যেগুলো ছোটোখাটো বা টিউনু পর্যায়ে হয় সেগুলো টিউনুকে বলেছি, আর যেগুলো আরও বড় পর্যায়ে সেগুলো মন্ত্রণালয় পর্যন্ত এনেছি। অনেকগুলো ফ্যান্ডিং আছে, আশা করি কয়েকটার কাজ দ্রুত করেও দিতে পারবো। অনেক কাজ কিন্তু আপনার এলাকা হয়েছেও, কিন্তু দুর্ঘটনা কমছে না কেন? দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন আপনার এখানে? কি কাজ হয়েছে? অনেকগুলো কাজ কিছুই হয়নি না, কিছু চলমান আছে কাজের। ফ্লাইওভার কিছু হয়েছে হয়তো। ফ্লাইওভার ওখানে আমাদের এই মিরসরাইটা আপনার ফেনীর পরে এই সীতাকুণ্ডের আগে মিরসরাই, এর ভিতরে কোনো ফ্লাইওভার হয়নি এবং হওয়ার কোনো চলমানও নেই। মানে সড়ক দুর্ঘটনা একটা অন্যতম ওই এলাকা। সড়ক দুর্ঘটনা হচ্ছে এই কারণে যে রাস্তায় এখানে জনসাধারণেরও জনসচেতনতারও তো ঘাটতি আছে, আবার চালকদেরও একটু বেপরোয়া ভাব আছে। ওখানে সচেতনতা ঘাটতি বললেন, এইটার গণবসতি বলতে বাড়িরহাট, মিরসরাই পৌরসভা, 2 পৌরসভাতে কিন্তু ফুটওভার ব্রিজ আছে। জি, এখন জনগণ অনেক ক্ষেত্রে সেটা ইউজ না করে টপকিয়ে দিতে চায়, অনেক ক্ষেত্রে সেই জন্য দুর্ঘটনা করতে পারে, অনেক সময় অন্য কারণেও হতে পারে। বাট এই হাইওয়ে অবকাঠামোর যে খুব ঘাটতি আছে তা না, কিন্তু লোকাল রোডগুলোর অবস্থা খুবই করুণ। আচ্ছা আচ্ছা, সড়কের অবস্থা করুন আপনি নির্বাচিত হলে। এবং আপনার যে আমাদের জনগণকে আপনি দুইটাই সচেতনতার সমস্যার কথা বলেন, জনগণকে অ্যাওয়ারনেস করার ক্ষেত্রে আপনার কি কোনো উদ্যোগ পরিকল্পনা আছে কিনা? গণসংযোগের মধ্যে আমরা 31 দফার মধ্যেই তো যোগাযোগ ব্যবস্থার কথা আছে, শিক্ষার কথা আছে, স্বাস্থ্যের কথা আছে, সবগুলোই আমি এই এট এ টাইম একেবারে বিস্তারিত তুলে ধরি। আমরা যে গণসংযোগ করি যে হেঁটে চলে যাই লিফলেট দিয়ে, তা না। 31 দফা ধরেন একটা মূল দলের বৃহৎ পরিকল্পনা, ইন্ডিভিজুয়ালি আপনার নিজস্ব কোনো পরিকল্পনা ওই এলাকা ভিত্তিক আছে কিনা? হ্যাঁ, আমার ওই 31 দফা ধরেই তো আমার পরিকল্পনা, এর বাইরে তো আমি যেতে পারি না। আপনি দলের রাজনীতি করেন। হ্যাঁ, 31 দফাতে আসলে এর বাইরে যাওয়ার দরকারও হয় না, এর ভিতরে সবই আছে। আপনারা নিশ্চয় পড়ে দেখেছেন, এই 31 দফা বাস্তবায়ন করলে তো জনগণ তাদের সকল অধিকার পায়। জি, ধন্যবাদ। এরপর আমি একটু আবার আসতে চাই হারুন রশিদ ভাইয়ের কাছে। ঢাকা 17 তো খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা, অনেক হেভিওয়েট প্রার্থীরা, হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী আছেন। এত মানুষের ভিড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল আপনাকেই কেন মনোনয়ন দেবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই আসনটিতে সামরিক এবং বেসামরিক 2 ঘরানার মানুষ বাস করে এবং এই ধরনের এত ব্যাপক সামরিক বাহিনীর উপস্থিতি অন্য 299টা আসনে নাই। বাংলাদেশ বিমান বাহিনীর 3টি স্থাপনা, বাসারঘাটি বিমান বাহিনীর সদর দপ্তর এবং কুর্মিটোলা যেটা একে খন্দকার ঘাটি, সেনাবাহিনীর 3টি ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড সহ সেনাবাহিনীর সদর দপ্তর, সামরিক বাহিনীর সদর দপ্তর যেটা এফডি আর্ম ফোর্সেস ডিভিশন, নৌবাহিনীর হাজী মহসিন সহ নৌবাহিনী সদর দপ্তর। অর্থাৎ সামরিক বাহিনীর একটা বিশাল উপস্থিতি এখানে, কূটনৈতিক পাড়া, বিদেশি দাতব্য দাতা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ, এবং বাংলাদেশের আবারও বলছি অতি উঁচু ধনী শ্রেণীর সাথে অতি নিম্ন আয়ের মানুষের বসবাস। আমি মনে করি এই আসনে এমন একজন ব্যক্তি এমপি হওয়া উচিত বা জনপ্রতিনিধি হওয়া উচিত যার প্রত্যেকটি মানুষের কাছে যাওয়ার মতো রুচি আছে, ইচ্ছা আছে এবং মানুষ তাকে সাদরে গ্রহণ করে। এবং আপনি একই সাথে এও মনে করেন সেই ব্যক্তিটি আপনি, এবং আমি মনে করি যে 24 জুলাই যোদ্ধা হিসাবে, গত এই আন্দোলন সংগ্রামের একজন সক্রিয় কর্মী হিসাবে এবং গুলিবিদ্ধ হয়ে জেলখাটা মানুষ হিসাবে, বারংবার আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক বিভিন্নভাবে হেনস্থা, আটক, পুলিশ কর্তৃক নির্যাতন, নিপীড়ন ইত্যাদির কারণে জনমানুষের সাথে যে আমার সম্পৃক্ততা হয়েছে, সেই কারণে আমি মনে করি আমি একজন অন্যতম দাবিদার। সবজেক্ট দিয়ে আপনি যোগ্য, কিন্তু আপনি জানেন যে একটি বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, অনেক ধরনের হিসেব নিকেশ থাকে এবং অনেক আপনার মানদণ্ডে আপনি যোগ্য, অন্যরাও হয়তো তাদের অনেক যোগ্যতা জাহির করতে চাইবে, দলও অনেক বিবেচনা করবে। যদি দল আপনাকে অনেক মনোনয়ন না দেয় কি করবেন? আমি এটা ভাবতে চাই না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যিনি বর্তমান নেতা জনাব তারেক রহমানের একই কথা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু আমি প্রথমত বিশ্বাস করি আমি মানে এখানে ধানের শীষের মনোনয়ন পাবো, দ্বিতীয়ত বিশ্বাস করি এবং সর্বশেষও এটাই বিশ্বাস করি যে আমি একজন যোগ্য প্রার্থী, আমি সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ,
আমি একজন আইনবিদ, আমি একজন সামরিক বাহিনীর অফিসার এবং একজন ত্যাগী বিএনপি কর্মী। তাছাড়া আমার জনমানুষের সাথে গভীরভাবে সম্পৃক্ততা আছে। আপনি এগিয়ে এইজন্য এবং সে কারণে আমি মনে করি আমি শেষ পর্যন্ত এখানে বিএনপির। ফখরুল আলম ভাই, একই প্রশ্ন আপনার কাছে। চট্টগ্রাম এক খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং স্বাধীনতার পর থেকে অনেকবার এখান থেকে বিএনপির লোক নির্বাচিত হয়েছে এবং আমি দেখলাম যে বেগম খালেদা জিও আপনাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এলাকা। তো এরকম একটি এলাকায় আপনি তরুণ রাজনীতিবিদ, বিএনপি কেন আপনাকেই বেছে নেবে? আপনার পক্ষে যুক্তি কি? আপনাকে কেন বিএনপি মনোনয়ন দেবে? ওটা একটা যেহেতু শিল্প অঞ্চল, জি, 71 দফা এবং বিএনপি যে দেশ পুনর্গঠনের যে সংগ্রাম, সেটা অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সব মিলিয়ে আমি মনে করি এই কাজগুলোর জন্য আমাকে বিএনপির প্রয়োজন। কারণ এজ ইউজুয়াল রাজনীতি করা আর কর্মসংস্থান, মানুষের এই তারপর যে চাকরি, তারপর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলো সব মিলে যে একটা রাজনীতি এবং এটা সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এইভাবে যদি চিন্তা করা হয় দল আমাকে অবশ্যই চিন্তা করতে পারে। আর যদি চিন্তা না করে দল আপনাকে, আমরা তো দেখুন, আমি তো প্রথমেই বললাম সেই ছাত্রদল থেকে শুরু আনটিল আমরা রাজনীতি করতেই থাকবো, যে কোনো ফরম্যাটে, যে কোনো পদে, যে কোনোভাবে। এখন নির্বাচন আসবে, নির্বাচন যাবে, যদি নমিনেশন দেয় এক জাতীয় দায়িত্ব হবে, না দিলেও তো কিছু দায়িত্ব দিবে, সেটা পালন করবো। মানে আপনার বক্তব্য আপনি নমিনেশন দিক না দিক দলের সাথেই আছেন, দলের সিদ্ধান্তের সাথেই আছেন। আপনার নমিনেশন তো একটা প্রক্রিয়া নির্বাচনের জন্য, কিন্তু এটা দলের জন্য তো বাধ্যতামূলক, মানে শেষ বলতে কিছু না আর কি। আর রশিদ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, আপনি তো কৃষক দলের রাজনীতি করেন, এই গুলশান এই এলাকায় কৃষকদের নিয়ে আপনার কি করার আছে? কি কৃষক দলের রাজনীতি এলাকায় কতটা করার আছে কৃষকদের জন্য? কি দেখুন, কৃষক বলতে আমরা শুধু যারা ধান চাষ করে তাদেরকে বোঝাই, আসলে এটা ঠিক না। কৃষির সাথে ওতপ্রোতভাবে যতগুলো মানুষ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজে জড়িত সবাই কিন্তু কৃষক। যিনি কীটনাশক বিক্রি করেন তিনিও কৃষক, যিনি কৃষি পরিকল্পনা করেন তিনিও কৃষক, যিনি কৃষি চাষাবাদ করেন তিনিও কৃষক, যিনি দিনমজুরের কাজ করেন তিনিও কৃষক, যিনি জমির মালিক তিনিও কৃষক। তার মানে কৃষক যে শহরে থাকতে পারবে না তা কিন্তু না। তাইলে তো ঢাকা শহরে মহানগর কৃষক দল হতো না, কৃষক সংগঠন হতো না। সুতরাং সারা বাংলাদেশের কৃষকদের জন্য আমি কি করব, সেটা একটা কৃষকদের নিয়ে আমাদের বিস্তারিত পরিকল্পনা আছে। এবং এই যে আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামত যেই কর্মসূচি আছে, সেখানে কৃষকদেরকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খালকাটা কর্মসূচি থেকে শুরু করে সবকিছু ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কৃষকের উন্নয়নের জন্য। কৃষক দলের নেতা হিসাবে সারা দেশের কৃষকদের নিয়ে আপনার চিন্তা থাকবে, এটি খুবই স্বাভাবিক। আমি জানতে চাই, ঢাকা 17 এলাকার কৃষক যারা আছেন, কৃষির সাথে যারা জড়িত আছেন, তাদের জন্য আপনার, তাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তাদেরকে প্রণোদনা দেওয়া। জি। এবং তাদেরকে, তারা যে কৃষিগুলো নিয়ে কাজ করছেন সেই কৃষিগুলো যেন সুচারুভাবে সম্পন্ন করতে পারে, তাদেরকে বীজ, তাদেরকে কারিগরি বুদ্ধি, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা এবং তাদেরকে প্রশাসনিক সুবিধা ইত্যাদি প্রদান করে, সুতরাং তারা যেন কৃষিকে তাদের মতো করে তৈরি করতে পারে এবং স্বাবলম্বীভাবে তারা যেন কৃষিবিদ বা কৃষক হিসাবে তারা যেন টিকে যেতে পারে। আমরা জানি এয়ারপোর্টের পিছনে এলাকাটা কিন্তু এখনো অনেক কৃষি জমি আছে, ওখানে অনেক মানুষ কৃষির সাথে জড়িত আছে। আপনি তো গণসংযোগ করেন, তাদের সাথে আপনার কোনো যোগাযোগ কথা কখন হয়েছে? এয়ারপোর্টের পিছনের বলা এলাকা বলতে বাউনিয়া। জি জি জি, বাউনিয়া, ব্যাপারী মার্কেট, শেখেরটেক, বাইগাটেক, বালুঘাট, মানিকদি, তারপরে সাগুপ্তার কিছু অঞ্চল, অল্প কিছু জায়গা আছে কৃষক। আমি তো একই কথা বললাম, ওইটাই কৃষকের জায়গা। আর তাছাড়া কিন্তু এই এলাকায় খুব একটা কৃষির জায়গা নেই। বাকিগুলো ছাদ বাগান থেকে আরম্ভ করে কিংবা যারা শৌখিন কৃষিবাদ চাষাবাদ করে তাদের জন্য আছে। তাদের জন্য বাংলাদেশ, সারা বাংলাদেশের কৃষকদের যেরকম আমরা দেখব কৃষক একজন কৃষক দলের সদস্য হিসেবে, ঠিক তেমনি তাদের জন্য আমাদের পরিকল্পনা, তারা যেভাবে চায়, যেমন বীজ থেকে শুরু করে বললাম, তাদের প্রশাসনিক সহযোগিতা, বুথ কারিগরি সহায়তা এবং সহজলভ্য তাদের জন্য ঋণ দেওয়া, সবকিছু আমরা কাজ করবেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ফখরুল আলম ভাই, আপনি একটু এলাকাবাসীর জন্য যদি কিছু বলতে চান, এবং আপনি এলাকায় বলেছেন আপনার অনেক পরিকল্পনার কথা বলেছেন, আরো যদি কিছু যুক্ত করতে চান, মিরেশ্বরের জন্য আপনি কি করবেন? মিরেশ্বরবাসীর জন্য, মিরেশ্বরবাসীর জন্য
বিশেষ করে এই মিরসরাইয়ের এই মুহূর্তে ওখানে মিরসরাইটা একটা কৃষি এবং প্রবাস নির্ভর এলাকা। ওখানে আমাদের কৃষিতে মিরসরাইবাসী ভালো করতে পারে না, এটার কারণে যে ফসলের ন্যায্য দামটুকু পায় না। তো আমরা নির্বাচিত হলে কৃষক যাতে ন্যায্য দামটুকু পায়, ন্যায্য দাম বলতে অতটুকু যেটুকু দাম পেলে তারা সম্মানের সহিত পরিবার নিয়ে সমাজে বাস করতে পারে। এটার জন্য আমাদের আপনিও কৃষকদের উন্নয়নে কাজ করবেন। হ্যাঁ, আমরা কাজটা করব এভাবে, আমরা একটা প্রতিটা ওয়ার্ডে কিছু এই সেন্ট্রাল স্টোরেজ করব। জি, ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে দুজন অতিথি ছিলেন, একজন ঢাকা 17 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং আরেকজন চট্টগ্রাম 1 আসনে। ওনারা উভয়ই বললেন ওনাদের আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যোগ্য দাবি করছেন। এর পাশাপাশি ওনারা একটি কথা বলেছেন, দলের সিদ্ধান্তের প্রতি ওনাদের সম্মান থাকবে। আজকে এখানে শেষ করছি, আগামী পর্বে হাজির হব আবার কোনো নতুন অতিথি নিয়ে। সবাইকে ধন্যবাদ।